আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পেশকার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে অন্তত একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, ভূমি উন্নয়ন কর আইন 2023 অনুযায়ী কত বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফ করা হয়েছে? সঠিক উত্তর কোনটা হবে? দেখুন, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 25 বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা নামজারি বা মিউটেশন কাকে বলে? আপনি যেই অধিদপ্তর বা মন্ত্রণালয় পরীক্ষা দিবেন, আপনার কিন্তু উচিত হবে ওই অধিদপ্তর এবং মন্ত্রণালয় সম্পর্কিত কিছু প্রশ্ন আপনার জানা। তো আমরা এখানে অল্প কিছু প্রশ্ন ধরছি। আপনাদের যদি এই স্পেশাল সাজেশন প্রয়োজন হয়, আমাদের কাছে একটা শর্ট স্পেশাল সাজেশন আছে। ওটার ভিতরে আপনার গণিত ব্যাখ্যা সহ এবং ভূমি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন ওই সাজেশনে দেওয়া আছে। এবং যেই প্রশ্নগুলো বিগত সালে আসছে এবং গভর্নমেন্ট জবে ঘুরে ফিরে আসে, আমরা ওই প্রশ্নগুলো আপনাদের জন্য তুলে ধরছি সাজেশনে। তো যাদের প্রয়োজন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো দেখুন, নামজারি বা মিউটেশন কাকে বলে? নামজারি বা মিউটেশন কাকে বলে? কোরাই সূত্রে বা উত্তরাধিকার সূত্রে অথবা যে কোনো সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলে। তো আপনি এই একটা প্রশ্ন জানলে কিন্তু আপনি এখান থেকে কয়েকটা প্রশ্ন আপনি পেতে পারেন এমসিকিউ আকারে। আচ্ছা, 3 নম্বরে দেখুন, জমা খারিজ কাকে বলে? যৌথ জমা বিভক্ত করে বা আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। কি জমা খারিজ বলে? এখানে আকার হবে নতুন খতিয়ান। আচ্ছা, অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। আপনি যে কোনো একটা জানলেই হলো। তো কয়েকভাবেই জানা দরকার, ঠিক আছে? আচ্ছা, আর আপনাদের এই এমসিকিউ পরীক্ষার পর কিন্তু লিখিত পরীক্ষা হবে, হ্যাঁ, কারণ এর আগে কপিস্ট কাম টাইপিস্ট কিন্তু লিখিত হয়েছে। সুতরাং আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা 90% আমি দিলাম। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? লিখিত পরীক্ষা এখান থেকে এরকম প্রশ্ন থাকবে। আচ্ছা, 4 নাম্বার আছে, খতিয়ান কাকে বলে? ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ান প্রস্তুত করা হয় মৌজা ভিত্তিক। আমাদের দেশে যেমন CSRS, SA এবং সিটি জরিপ সম্পন্ন হয়েছে। এসব জরিপকালে ভূমি মালিকের যেসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে তাকে খতিয়ান বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর প্রশ্নে যাই, ভূমি কাকে বলে? ভূমি কাকে বলে? শর্ট প্রশ্ন আসতে পারে না? ভূমি কোনটা? ভূমি কি? ভূমি বলতে আবাদি, অনাবাদি অথবা বছরের যে কোনো সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে প্রাপ্ত সুফল, ঘরবাড়ি, দালান কোঠা, মাটির সঙ্গে সংযুক্ত দ্রব্য অথবা স্থায়ীভাবে সংযুক্ত দ্রব্য এর অন্তর্ভুক্তকে কি বোঝাবে? অন্তর্ভুক্তকে বোঝাবে কি ভূমি বলতে বোঝাবে। ওকে, আচ্ছা। তারপরে দেখুন, প্রবাসীদের অনলাইনে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন কোন অ্যাপ চালু করেছে? কোন অ্যাপ চালু করেছে? এটা হচ্ছে খ নম্বর আছে পোস্টাল ভোট বিডি। ওকে, আচ্ছা। তারপর দেখুন, সম্প্রতি 21 নভেম্বর 2025 বাংলাদেশের সৃষ্ট ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়? এটা হচ্ছে মাধবদীতে। জাতীয় বাজেট 2025-26 অর্থ বছরের সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা কত? কত করমুক্ত সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা আছে? 8 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? 3,50,000। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এ পর্যন্ত কতটি ম্যাচ জিতেছে? এ পর্যন্ত 25টি ম্যাচ জিতেছে। কতটি? 25টি ম্যাচ জিতেছে। আচ্ছা, 2030 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার কত কোটি মানুষ চরম তাপ প্রবাহের শিকার হবে? এগুলো কিন্তু একেবারে সাম্প্রতিক প্রশ্ন, লেটেস্ট জেনারেল নলেজ, ঠিক আছে? ভালো করে আয়ত্ত করবেন। 180 কোটি মানুষ। 180 কোটি মানুষ। তেজস কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? এখন সবচেয়ে আলোচিত কিন্তু এই বিষয়টা, এটা হচ্ছে ভারতের। কেন? আপনার সংযুক্ত যে আরব আমিরাতে যে সমরাস্ত্র প্রদর্শনীতে আপনার সেখানে ভারতের তৈরি, এই যে ভারতের ভূমিতে নিজস্ব তৈরি তেজস এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় এবং পাইলট মারা যায়, ঠিক আছে? তাই এটা খুবই আলোচিত একটা বিষয়, সেজন্য তুলে ধরলাম এই প্রশ্নটা। আচ্ছা, প্রথম এশীয় দেশ হিসেবে
ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই ILO এর ফুল মিনিং আছে কি, ফুল ফর্ম আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের 10টি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ? বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। বিশ্বের কোন দেশ প্রথম 10G অর্থাৎ 5G, আমরা তো 4G চালাই তাই না, 10Gতে চলে গেছে, সেই দেশটার নাম হচ্ছে কি? চীন। চীন অলরেডি 10G চালু করে ফেলছে, ঠিক আছে। আর আমরা তো কি 4G আমাদের দেশে চালু আছে, 5G তো হয় নাই, 4G তাই কাজ করে কিসের মতন? 2Gর মতো। এটা আপনারা সবাই জানেন, তিক্ত অভিজ্ঞতা আমাদের। আচ্ছা যাই হোক, তারপর দেখুন 14 নম্বর সে G20 শীর্ষ সম্মেলনের 20তম আসর আয়োজন করেছে কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন দেশ আয়োজন করেছে? 14 নম্বরে সঠিক উত্তর হবে আপনার দক্ষিণ আফ্রিকা, কি সাউথ আফ্রিকা। গ্রিন পিস কোন ধরনের সংগঠন? গ্রিন পিস কোন ধরনের সংগঠন? এই প্রশ্ন কিন্তু একেবারে রিপিট হয়, বেশি রিপিট হয়। এটা হচ্ছে পরিবেশ সংগঠন, কি পরিবেশ সংগঠন। বাস করার ইচ্ছা এর বাক্য সংকোচন কি হবে? বাস করার ইচ্ছা এর বাক্য সংকোচন হবে বিবৎসা। প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে? শাহ মোহাম্মদ সগির হচ্ছে প্রাচীনতম বাঙালি মুসলিম কবি। আদালত শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে? আদালত শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা আসছে আরবি ভাষা থেকে। আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ, মানে কোন ভাষা থেকে এসেছে এবং বলতে পারে? এটা হচ্ছে ফার্সি। এটা হচ্ছে কি? ফার্সি। হ্যাঁ, 19 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বরটা। নিচের কোনটি অনুকর দ্বিত্ব? কোনটি অনুকর দ্বিত্ব? এখানে 20 নম্বরে অনুকর দ্বিত্ব হচ্ছে অল্প স্বল্প, কি অল্প স্বল্প। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে সমাসের রীতি এসেছে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কাব্যগ্রন্থ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষাতে আসে। 22 নম্বর হবে শেষ লেখা তার শেষ কাব্যগ্রন্থ। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মুচ্চ কয়তা, মুক্ত, তাই না? 23 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে দেখেন, 23 নম্বর সঠিক উত্তর হবে মুচ্চ কয়তা, মুক্ত। আচ্ছা, হারিকিরি শব্দটি কোন ভাষা থেকে? রিক্সা, হারিকিরি আমরা জানি, তাহলে কি এগুলো হচ্ছে জাপানি শব্দ। কালকুট ছদ্মনামে লিখতেন কে? কালকুট ছদ্মনামে লিখতেন কে? 25 নম্বরের প্রশ্নটা কোনটা হবে সঠিক বলেন? হ্যাঁ, নিজেরা একটু প্রথম আমি বলার আগে নিজেরাই সিলেক্ট করে নেবেন যে এইটা হবে, মানে কি নিজেকে আপনি যাচাই করে নিলেন এক কথা, ঠিক আছে। 25 নম্বরে সঠিক উত্তর হবে কি? সমরেশ বসু কালকুট ছদ্মনামে লিখতেন। যা পূর্বে ছিল এখন নেই তাকে কি বলে? ভূতপূর্ব, কি তাকে ভূতপূর্ব বলে। বাংলা সাহিত্যে বনের পাখি বলা হয় কাকে? হ্যাঁ, বনের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তী। 27 নম্বর সঠিক উত্তর হবে গহ নাম্বারটা। আচ্ছা, বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। এই প্রশ্নটা আমি জানি আপনারা সবাই জানেন যারা মোটামুটি লেখাপড়ি করছেন, তাই না? আচ্ছা, বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। কি 29 নম্বরে সঠিক উত্তর হবে কি? সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, নিচের কোনটি রুড়ি শব্দ? নিচের কোনটি রুড়ি শব্দ? 30 নম্বরে রুড়ি শব্দ কোনটা? এখানে হস্তে হচ্ছে রুড়ি শব্দ। সন্ধি বিচ্ছেদ করুন কুজ্জটিকা। কুজ্জটিকার সন্ধি বিচ্ছেদ হবে কুত যোগ ঝটিকা, কুত যোগ ঝটিকা, কুজ্জটিকা। তাহলে 31 নম্বর হবে কি? ঘ নাম্বারটা। আর এই সন্ধি আপনার কি করতে হবে? সন্ধিতে যদি আপনি সন্ধি বিচ্ছেদ যদি ভালো করতে চান আপনাকে বেশি লিখতে হবে, ঠিক আছে। কুলটা এর সন্ধি বিচ্ছেদ কোনটা? কুলটা এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? কুল যোগটা কি হবে? হ্যাঁ, কোনটা সিলেক্ট করুন। 32 নম্বরে সঠিক উত্তর হবে কি? কুলযোগ অটা কুলটা, খ নাম্বারটা হবে। হ্যাঁ, কুলযোগ অটা কুলটা। বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 33 নম্বরে সঠিক উত্তর হবে কোনটি দেখুন? বৃহৎযোগপতি বৃহস্পতি। কোনটি পার্শ্বিক বর্ণ? হ্যাঁ, কি পার্শ্বিক বর্ণ? হচ্ছে পাশের বাড়ির লালন বা পাশের বাড়ির ললিতা, তাহলে কি পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। মনে আছে? আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের আমি মাঝে মাঝে লজিক শিখিয়ে দিই। পার্শ্বিক বর্ণ কি হবে? পাশের বাড়ির লালন
ল, পাশের বাড়ি ললিতা, ল, ঠিক আছে? এবার মনে রাখবেন, হ্যাঁ, জীবনে বলবেন, একটা লজিক মনে রাখবেন, জীবনে এগুলো আর মুখস্থ করা লাগবে না। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা কোন ভাষার শব্দ? 35 নাম্বার আছে, এটা পর্তুগিজ শব্দ। এই যে ক্ষিয়, এর ভিতর কি আছে? কযোগ মূর্ধস্য আছে। কি আছে? কযোগ মূর্ধস্য। আর যদি এটা থাকে না, হ্যাঁ, এটা কি আছে? এটা হচ্ছে হ যোগ ম, ঠিক আছে? হ যোগ ম। আচ্ছা, তারপরে ইংরেজি অংশটা দেখুন, ইফ ইউ ড্যাশ ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, মানে কি তুমি যদি পড়তে তাহলে তুমি পরীক্ষায় পাস করতে, হ্যাঁ? তাহলে দেখেন এটা কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? এখানে দেখেন উড হ্যাভ পাসড, উড হ্যাভ পাসড, তার মানে এটা কি আছে? দেখেন উড হ্যাভ কুড হ্যাভের পরে যদি ভার্বের তৃতীয় রূপ থাকে তাহলে এখানে অবশ্যই কি হবে? এটা পাস্ট পারফেক্ট হবে। ইফযুক্ত অংশটা তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তা 37 নাম্বার হবে কি? সি নাম্বারটা। হি সেড টু মি ইউ এইট রাইস, এই অংশটা কি আছে? কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট আছে। কিসে? সাবজেক্ট প্লাস ভার্বের টু, ইট, এইট, হ্যাঁ, ইটেন। এখন তাহলে এটা সাবজেক্ট প্লাস ভার্বের, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট যদি থাকে, ঠিক আছে? তাহলে এটা আছে পাস্ট ইনডিফিনিট, আমরা জানি এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? হ্যাঁ, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? হি টোল্ড মি দ্যাট, এটা হলে ইনডাইরেক্টলি কী হবে? তাহলে অবশ্যই এটা কী হবে? পাস্ট পারফেক্ট হবে, হ্যাঁ? তাহলে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটেন রাইস। 39 নম্বরটা কি আছে? 3/4 অফ দ্য ওয়ার্ক, এখানে কোনো কাজের একটা অংশ বোঝাচ্ছে, হ্যাঁ, 3/4 অফ দ্য ওয়ার্ক, 3/4 অফ দ্য ওয়ার্ক। এখানে আপনি অনেক সংখ্যা দিয়ে আপনি প্লুরাল ভার্ব অ্যাকসেপ্ট করবেন না, হ্যাঁ? 39 নাম্বার কি হবে? এখানে আপনি অবশ্যই সিঙ্গুলার ভার্ব অ্যাকসেপ্ট করবেন। কি? সিঙ্গুলার ভার্ব, হ্যাজ বিন ফিনিশড। সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবসোলিট, অবসোলিট শব্দটার অর্থ হচ্ছে অপ্রচলিত, যা চলে না, অপ্রচলিত। কি? এই ওয়ার্ডটার অর্থ আছে অপ্রচলিত, সরি, অপ্রচলিত, ঠিক আছে? অপ্রচলিত। এখন তাহলে এটা যদি অপ্রচলিত হয় তাহলে আমরা এর সমর্থক শব্দটা আউটডেটেড হবে, এটা নিতে পারি, এটাই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন অ্যাডোনাইস ইজ অ্যান ইলিজি অন দ্য ডেথ অফ, কি হবে এখানে দেখেন 41 নম্বরের বিষয়টা হচ্ছে, এটা লেখা হচ্ছে, সরি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লেখা পার্সিবিসি শেলির একটা ইলিজি, মানে কি শোক গাথা, যেটা তিনি লেখছেন কাকে উদ্দেশ্য করে? যেটা তিনি লেখছেন তরুণ কবি জন কিটস এর মৃত্যু উপলক্ষে তিনি এটা লেখেন কে? পার্সিবিসি শেলি। কার মৃত্যুকে উদ্দেশ্য করে? জন কিটস, তরুণ কবি জন কিটসের উদ্দেশ্য করে এই অ্যাডোনাইস লেখেন। আচ্ছা, দ্য প্লে ক্যান্ডিডা ইজ রিটেন বাই, এটা কে লেখেন? এটা লেখেন জর্জ বার্নার্ড শ। জিবি শ মানে কি? জর্জ বার্নার্ড শ। আপনাদের লিটারেচার থেকে দু একটা প্রশ্ন থাকতে পারে, সেই জন্য কিন্তু ধরা আছে। সাজেশন অবশ্য শর্ট সাজেশনটা যারা নেবেন ওখানে আপনারা পাবেন, ঠিক আছে? আচ্ছা, আই কমপ্লিটেড দ্য এক্সাম অ্যান্ড ফেল্ট দ্য হল, সরি, অ্যান্ড লেফট দ্য হল, লেফট দ্য হল মানে কি? ত্যাগ করেছিলাম। আই কমপ্লিট দ্য এক্সাম, আমি এক্সাম শেষ করেছিলাম, অ্যান্ড লেফট দ্য হল, এবং আমি হল ত্যাগ করেছিলাম। এখানে আপনি অ্যান্ড দেখে আপনি কম্পাউন্ড সেন্টেন্স আপনার মনে হইতে পারে, আমরা কম্পাউন্ড সেন্টেন্স জানি অ্যান্ড আর বার দ্বারা যুক্ত থাকবে কি? এক বা একাধিক কি? স্বাধীন বাক্য, হ্যাঁ, এক বা একাধিক স্বাধীন বাক্য। এখানে ঠিক আছে, আই কমপ্লিট দ্য এক্সাম, কিন্তু এখানে কি আপনি দেখতেছেন সাবজেক্ট আছে? নাই। সুতরাং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কি হবে? এটা হবে সিম্পল সেন্টেন্স, কিন্তু সিম্পল সেন্টেন্স উইথ কম্পাউন্ড প্রেডিক্টেড, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সকে এটা বলা হয়। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি হ্যাড হিজ হেয়ার কাট, কি হবে? কাট, এখানে পজিটিভ ভার্বের ব্যাপার এগুলো, ঠিক আছে? আচ্ছা, দ্য সেইং এনাফ ইজ এনাফ,
এনাফ ইজ এনাফ ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট, মানে কি আপনি যদি বললেন, কেউ যদি বলো যেমন হি ইজ সেইং এনাফ ইজ এনাফ, সে বলছে কি এনাফ ইজ এনাফ, এর মানে সে কি বললো, হ্যাঁ তার মানে সে কি বলছে দেখেন। 45 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা, সামথিং টু স্টপ, তার মানে সে বলছে যে যথেষ্ট হয়েছে, আর প্রয়োজনে বন্ধ করো, হ্যাঁ এটাই তো বুঝাচ্ছে। তারপর দেখুন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে। এখানে দেখুন সিনারিজ আছে, সিনারিজ, দ্য সিনারিজ অফ কক্সবাজার আর অ্যাট্রাকটিভ। একটা কথা মনে রাখবেন, এই যে সিনারি এটা হচ্ছে আনকন্ট্রোল নাউন, আনকন্ট্রোল নাউন এই সিনারির সাথে আইএস এটা সেটা কিছু যুক্ত হবে না, এটা হচ্ছে মূল। এখন কথা হচ্ছে এখানে তো আছে, এখানে তো সিনারির সাথে কিছু যুক্ত নেই, কিন্তু এখানে বানানে আবার ভুল দিয়ে দিছে, দেখছেন, এইটা হবে কারেক্ট। সো কেয়ারফুলি আপনাকে দাগাইতে হবে হলে বসে। বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার বলতে কি বোঝায়, a list of dishes at a restaurant, হ্যাঁ রেস্টুরেন্টের খাদ্য তালিকা। he divided the money dash the two brothers, ম্যাঙ্গো তো দিতে পারে, সমস্যা আছে নাই। এখন আপনার বিষয়টা সেকেন্ড, টু ব্রাদার্স মানে কি দুই ভাইয়ের মধ্যে, তো দুই ভাইয়ের মধ্যে দিলে কি হবে, বিটুইন। অ্যাডভাইস, এই যে কি অ্যাডভাইস আছে নাউন, এটা কি নাউন। ডোন্ট রান ডেট, তার মানে এখানে বোঝাচ্ছে কি যে ঋণে জড়িও না, আপনাকে কেউ উপদেশ দিল যে ঋণে জড়িও না, মানে ঋণ কইরো না, তাহলে রান ইন্টু ডেট যদি বলি এটার অর্থ দাঁড়ায় সেটা ঋণে জড়িও না, তাহলে কি ডোন্ট রান ইন্টু ডেট। শি ওয়াজ ইউজ টু দ্য পুর, ইউজ টু দ্য পুর, শি ওয়াজ ইউজ টু দ্য পুর, এটা একটা আপনার রুলস আছে, কি আছে একটা রুলস আছে। ইউজ টু অ্যামিজার অজার ইউজ টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হয়, তাহলে কি হবে, শি ওয়াজ ইউজ টু হেল্পিং দ্য পুর, সে কি করতো, গরিবদের সাহায্য করত, হ্যাঁ গরিবদের সাহায্য করত। আই স হিম প্লে, এটাকে যদি আমরা পেসিভ করি, তাহলে কি দাঁড়ায়, হি ওয়াজ সিন টু প্লে বাই মি। আপনার এগুলো পারতে হলে কি জানেন, আপনার টেন্সের স্ট্রাকচার পারতে হবে, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে স্ট্রাকচারের যে চেঞ্জটা ওটা ওই স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে। সে অঙ্কে কাঁচা, এই বাক্যের অনুবাদ হবে কি, 53 নম্বর সঠিক উত্তর হবে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। হি হ্যাজ গন টু ডগস, এর সঠিক অনুবাদ কোনটি, সে গোল্লায় গেছে, কি সে গোল্লায় গেছে, আমরা বললাম ছেলেটা গোল্লায় গেছে, তার মানে সে নষ্ট হয়ে গেছে। আই উইল টিচ ইউ আ লেসন, এর অর্থ হচ্ছে কি, আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো, কি আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো। 56 নম্বর গণিতটা দেখুন কি বলা আছে, যদি খ থেকে 5 বছরের বড় এবং খ এর বয়স ঘ এর বয়সের দ্বিগুণ এবং তাদের মোট বয়স যদি 50 বছর হয়, তাহলে ক এর বয়স কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখেন, আমরা যদি গ এর বয়সটা ধরে নিই তাহলে কিন্তু হয়ে যায়, সেই জন্য আমরা লিখবো ধরি গ এর বয়স, সময় নিয়ে দেখবেন, সময় দিয়ে যদি না দেখেন তাহলে কিন্তু কাজ হবে না, হ্যাঁ ধরি। আর যারা গণিতে এক্সপার্ট, এসব গণিত যাদের কাছে কোনো ব্যাপার না তারা স্কিপ করেন, কিন্তু যারা একবারে নতুন যারা বোঝেন না তাদের জন্য ভিডিওটা। আচ্ছা ধরি গ এর বয়স, কত ধরলাম, এক্স বছর, বিষয়টা বুঝেন, হ্যাঁ এক্স বছর। তাহলে এখানে বলা আছে কিন্তু ঘ এর বয়সের দ্বিগুণ, তাহলে অতএব খ এর বয়স কত হবে, তাহলে দ্বিগুণ মানে কি টয়েস এক্স বছর, হ্যাঁ টয়েস এক্স বছর, বিষয়টা বুঝেন। তাহলে ক এর বয়স কত হবে দেখেন, এখন আমরা খ এর বয়স পেয়ে গেছি না, টয়েস এক্স। এখানে আবার বলা আছে যদি খ থেকে 5 বছর বড় হয় তাহলে আমরা ক এর বয়সও ধরতে পারি, অতএব ক এর বয়স তাহলে কত হবে, খ এর যা আছে তার থেকে 5 বছর বেশি, 5 বছর বড় মানে কি 5 বছর বাড়বে, তাই না, সেই জন্য আমরা লিখবো কি টয়েস এক্স প্লাস কত, টয়েস এক্স প্লাস 5 বছর।
এইটা হচ্ছে, তাহলে গ পাইলাম, খ পাইলাম, ক পাইলাম। এখন বলা আছে 3 জনের মোট বয়স 50 বছর। কি 3 জনের মোট বয়স 50 বছর? তাহলে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, অতএব, বা আপনি লিখতে পারেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আপনি লিখতে পারেন। তাহলে কি আমরা লিখলাম, হ্যাঁ, আমরা 3 জনের বয়স যোগ করে দিলাম। কি আছে, x প্লাস টয়েস এক্স প্লাস, কি আছে দেখেন, টয়েস এক্স প্লাস 5, কি টয়েস এক্স প্লাস 5, টয়েস এক্স প্লাস 5। এই 3 জনের বয়সের সমষ্টি কত হবে, 50 বছর। এখন আমরা সমাধান করি। দেখেন এখানে আছে একটা এক্স, এখানে আছে দুইটা, তিনটা, দুইটা, 5টা, দেখি 5টা এক্স, হ্যাঁ, ইকুয়াল টু 50, আর এই 5 ওই পাশে নিয়ে নিলাম। আচ্ছা, বা 5x ইকুয়াল টু কত, তাহলে কত হবে 45। অতএব x ইকুয়াল টু কত হবে, 45 ভাগ হচ্ছে 5, তার মানে কত, 9, 5 নাম 45। এখন বলা আছে কি কয়ের বয়স কত, তাহলে কয়ের বয়স কত, কয়ের বয়স হচ্ছে এইটা, তাই না? অতএব কয়ের বয়স, অতএব ক এর বয়স, অতএব কয়ের বয়স কি হবে, দেখেন কয়ের বয়স হচ্ছে 2x এর মান পাইছি আমরা কত, 9, প্লাস আছে 5, 5, 9 দুগুণ কত, 18, প্লাস হলো 5, 8 5 13, তাহলে কত হলো 23 বছর। ঠিক আছে, আমাদের রেজাল্ট মিলে গেছে। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখুন এখানে বলা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে 6 যোগ করলে যোগফল 3 হয়, সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? তাহলে আমরা একটি সংখ্যার 3 গুণের সাথে, ধরি সংখ্যাটি আমরা লিখলাম, ধরি সংখ্যাটি, ধরি সংখ্যাটি x, হ্যাঁ, তাহলে এর 3 গুণের সাথে 6 যোগ করলে তাহলে আমরা লিখতে পারি 23x যোগ কত 6, হ্যাঁ, যোগফল কত হয় 3 হয়, যোগফল হয় 3 বলা আছে, এই যে প্রশ্ন বলা আছে সেজন্য লিখলাম। বা 3x ইকুয়াল টু 3, এই 6 এই পাশে যাবে, হ্যাঁ, বা 3x ইকুয়াল টু কত হবে, তাহলে 6 থেকে 3 গেল থাকে কত 3, বড়টা সাইন মাইনাস তো মাইনাস, ঠিক না? বা x ইকুয়াল টু তাহলে কি হবে -3, আর এই 3 ভাগ হয়ে নিচে যাবে, বা 3 3 কাটা, তাহলে কি x ইকুয়াল টু কত থাকে -1, কত -1, বিষয়টা বোঝা গেল, -1। ওকে, তাহলে x এর মান পাইলাম আমরা -1। এখন বলা আছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? তাহলে দ্বিগুণের সাথে, এই সংখ্যাটার দ্বিগুণের সাথে, তাহলে 2 গুণন হচ্ছে কি -1, এর সাথে কত 5 যোগ করলে, হ্যাঁ, কত যোগ করব আমরা, 5 যোগ করলে, এটার সাথে আমরা 5 যদি যোগ করি যোগফল কত হবে সেটা আমরা দেখব। এই যোগ করে দিলাম 5। এখন দেখেন 2 1 2, মাইনাস সাইনটা থেকে গেল, প্লাস আছে 5, তাহলে 5 থেকে 2 গেল থাকে কত 3, এই হচ্ছে উত্তর। হ্যাঁ, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা 58 নম্বর দেখুন, একটি পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি, 16.5 কেজি। বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5.25 কেজি, কত 25 কেজি। ঠিক আছে, আচ্ছা তাহলে খালি বালতির ওজন কত? আমরা ধরে নিলাম খালি বালতির ওজন কত, x কেজি ধরলাম। ধরি এই গণিত কিন্তু প্রায় পরীক্ষা আসে। ধরি খালি বালতির ওজন, ধরি খালি বালতির ওজন কত কেজি, x কেজি। ঠিক আছে, x কেজি, বিষয়টা বুঝেন। হ্যাঁ, তাহলে বালতির পানির ওজন কত হবে? বালতির পানির ওজন যদি আমরা বের করি, অতএব বালতির পানির ওজন, অতএব বালতির পানির ওজনটা যদি আমরা বের করি, তাহলে এই যে 16.5 এর ভিতরে বালতির ওজন আছে, পানির ওজন আছে, তাহলে এখান থেকে আমরা 16.5, এখান থেকে আমরা বাদ দেব কিসের ওজন, এই যে বালতির ওজনটা বাদ দিয়ে দেব, এত কেজি। বিষয়টা মোটামুটি বোঝা গেল, এত কেজি। এইবার আমরা বালতির এত অংশ, এবার আমরা লাগবো কি বালতির 1/4 অংশ, 4 অংশের শুধু পানির ওজন, 4 অংশের পানির ওজন,
আচ্ছা, এত অংশের পানির ওজনটা যদি আমরা বের করি তাহলে এই যে 5.25 থেকে আমরা কি করব, বালতির ওজন বাদ দিয়ে দেব। হ্যাঁ, এত কেজি। বিষয়টা বোঝা গেল? অতএব বালতির এক বা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশের পানির ওজন কত হবে সেটা আমরা দেখব। এক বা সম্পূর্ণ অংশের পানির ওজন হবে কত? তাহলে হবে 5.25 বিয়োগ হচ্ছে এক্স, এটার সাথে কি উল্টা যাবে, তাহলে 4 গুণ করে দিলে হয়ে যায় কি 4 গুণ করে এত কেজি। হ্যাঁ, এটাকে যদি আমরা গুণ টুন করে দিই তাহলে কত হবে, 21 বিয়োগ হচ্ছে 4x কত, এত কেজি। একবার সম্পূর্ণ অংশ কিসের, শুধু পানির ওজন 21/4x কেজি। এখন আমরা কিন্তু শর্ত মতে লিখতে পারি, দেখেন, অতএব আমরা লিখতে পারি শর্ত মতে, কিন্তু আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি কি 16 এই অংশটা, এই যে এইটা, ঠিক আছে, এই যে এতটুকু, তাহলে আমরা লিখতে পারি 16.5 বিয়োগ এক্স এত কেজি সমান সমান, এটা সমান সমান কি হবে, এটা সমান সমান হবে এই অংশটা। তাহলে 21 বিয়োগ 4x। এবার আমরা সমাধানটা করব। এবার আমরা সমাধানটা করলে হয়ে যাবে। বা তাহলে এটা আমরা এখানে কি রাখবো, দেখেন, ওগুলো আমরা ওই পাশে নিয়ে যাবো, এক্স রে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। এই এক্স রে যদি এ পাশে আনি আমরা তাহলে কি হয়, 4x মাইনাস এক্স ইকুয়াল টু আছে 21 বিয়োগ আছে 16.5। হ্যাঁ, তাহলে এখান এক্স থাকে, কটা এক্স থাকে, 3টা এক্স থাকে, ঠিক আছে। এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে দাঁড়ায় কত, এখান থেকে এখানে বিয়োগ দিলে 4.5 হয়, কত 4.5। আচ্ছা, তারপর দেখুন এখানে আমরা তাহলে এক্স এর মান কত পাই, এক্স এর মান এখানে কি থাকে, এক্স এর মান হচ্ছে বা 4.5 বিয়োগ হচ্ছে কি এই 3, এই যে 3 ভাগের নিচে গেল। অতএব এক্স ইকুয়াল টু কত হলো, তাহলে এক্স ইকুয়াল টু হবে 1.5। কীরকম, আপনি এই গুণটা এভাবে করবেন, আপনি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, তাই না। তাহলে 4 কত আছে 5, ভাগ আছে কত 3, এখানে আপনি দশমিক উঠে ফেলান, তাহলে কত 45। এই যে দশমিক উঠালেন, এর পরিবর্তে দশমিক পরিবর্তে একটা 1 দিবেন, যে কটা সংখ্যা সে কটা শূন্য, তারপর থাকে কত 3। তাহলে দেখেন এখানে আপনি লিখতে পারেন কি, দেখেন 5 নং কত, 5 নং কত 45। হ্যাঁ, 5 নং 45, আর আছে 5 দুগুণ কত, 5 দুগুণ 10, 3 3 9। এবার আপনি ভাগ দেন, 2 ভাগ হচ্ছে কত 3, 2 1 2 থাকে কত 1, দশমিক দিয়ে আনলাম একটা 0, 5 দুগুণে কত 10। হ্যাঁ, সম্পূর্ণ লেখাটা না আসতে পারে, আপনি আমার মুখের কথাটা শুনুন। তাহলে কত 1.5। তাহলে আমরা কি পেলাম 1.5। এইটাই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা, 59 নম্বর গণিতে দেখুন, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আমরা ধরে নিলাম শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে 1 জন। কতজন? x জন। এবার দেখুন আমরা যদি এভাবে লিখি এখন, যে 4 জন করে বসলে বেঞ্চ সংখ্যা কি, 4 জন করে বসলে, 4 জন করে বসলে বেঞ্চ সংখ্যা, বেঞ্চ সংখ্যা কত, 4 জন করে যদি বসে তাহলে বেঞ্চ সংখ্যা দ্বারা x প্লাস 4 যোগ 3, ঠিক আছে, এত টি। এবার যদি আমরা লিখি 3 জন করে বসলে, কতজন, 3 জন করে বসলে, 3 জন করে বসলে বেঞ্চ সংখ্যা কত, 3 জন করে বসলে বেঞ্চ সংখ্যা হবে x/3 বিয়োগ 6/3 এতটি, কি এতটি, ঠিক আছে। এবার কিন্তু আমরা প্রশ্ন মতে লিখতে পারি। অতএব এখন দেখেন, তাহলে আমরা লিখতে পারি এই বেঞ্চ সংখ্যা সমান সমান এই বেঞ্চ সংখ্যা, কি লিখবো তাহলে, x প্লাস x ডিভাইডেড 4 প্লাস 3 ইকুয়াল টু x/3 মাইনাস 6/3।
এটাকে আমরা একটু শর্টকাট করতে পারি, x/4 যোগ হচ্ছে 3 ইকুয়াল টু x/3, এটার কাইটে আমরা 3 দুগুণে কত 6। একটু কি করলাম, একটু ছোট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা যদি উভয় পক্ষটারে আমরা যদি -1 দ্বারা গুণ করি, হ্যাঁ, কারণ আমরা যদি এখানে করতে যাই তাহলে মাইনাস হয়, তো আমরা মাইনাসটা অ্যাভয়েড করার জন্য উভয় পক্ষের কি করব, -1 দ্বারা গুণ করবো। তাহলে দেখেন এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তো -1 দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, সেই জন্য আমরা লিখব কি x/3, হ্যাঁ। তারপরে এটা প্লাস আছে, সেটা যে মাইনাস হয়ে, হ্যাঁ, x/4 ইকুয়াল টু, তাহলে এটা তো মাইনাস আছে, এই পাশে গুণ করলে কি হবে, +2 হবে, হ্যাঁ, +2। আর এটা আপনার এই পাশে গেলে মাইনাস, কিন্তু ওই যে -1 দ্বারা গুণ করলে এটা প্লাসে চলে আসবে। তাহলে এখানে আমরা লসাগু করব, 3 4 কত হয় 12, তাহলে 3 12 ভিতরে যায় 4 বার, 4 দ্বারা এটা গুণ করলে কত হয় 4x, বিয়োগ 4 12 ভিতরে 3 বার, 3 দ্বারা x গুণ করলে 3x, হ্যাঁ, ইকুয়াল টু কত 5, এটা হয়, তাই না। এবারে দেখেন, এবার যদি আমরা এই করি তাহলে এটা কি দাঁড়ালো, এখানে 1 2 12, 4টা থেকে 3টা গেল থাকে, একটা x ইকুয়াল টু হলো 5। এবার আমরা কি করব, আর গুণন করব, কি করব, আর গুণন করব, তাহলে x ইকুয়াল টু 5 বরং কত 60 এতজন। তাহলে ওই শ্রেণীকক্ষে মোট ছাত্র সংখ্যা কতজন, হ্যাঁ 60 জন। তো আশা করি বুঝছেন, আমরা পরে গণিতে যাচ্ছি। 60 নম্বরে কি আছে, x² - x - 6 ইকুয়াল টু 0, সমীকরণ মূলদয় কত। মূলদয় হবে কি দেখেন, তাহলে আমরা প্রথমে একটু গণিতটা লিখি, x² - x - 6 ইকুয়াল টু কত 0। আমরা এটা যদি মিডল টার্ম ভাবে করি, x² মাইনাস, তাহলে 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে মাইনাস আমরা দেবো কি 3x প্লাস দেবো 2x, 3 দুগুণে 6, 3টা x থেকে 2টা x গেলে আমাদের মাইনাস একটা x ঠিক থাকে, ঠিক আছে। -6 ইকুয়াল টু কত 0। আমরা এবার কি করব, এখান থেকে কমন নেব, তাহলে এখানে x কমন যায়, থাকে কি 2টা থেকে একটা গেল, থাকলো একটা মাইনাস এ হলো 3। এবার প্লাস এখান থেকে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে থাকে কি x প্লাস মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। এবার আমরা এই 2টা থেকে একটা বেছে নিলাম, কি x - 3, হ্যাঁ, আর কি থাকলো x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে কি বুঝলো, x - 3 ইকুয়াল টু 0, x প্লাস 2 ইকুয়াল টু 0, হ্যাঁ, এতটুকু বোঝায় কিন্তু। অতএব x ইকুয়াল টু, এখানে -3 পাশে গেলে +3 যাবে, আর এখানে কি হবে, এখানে আপনার x ইকুয়াল টু কি হবে, ওই 2 ওই পাশে গেলে -2 হবে। তাহলে আমাদের কি, আমরা তাহলে মানটা কি পাইলাম, আমাদের মানটা হলো তাহলে অতএব 3 আছে -2। আশা করি বুঝছেন। এই হচ্ছে আজকের গণিতগুলো। তো ভিউয়ার্স, আপনাদের যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন হবে, শর্ট সাজেশনটা, তো আমরা আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে বেশ কিছু এরকম গণিত আপনার সলভ করা আছে, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটা। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য আরও বেশ কিছু সাজেশন আপলোড করব, যাতে আমরা আপলোড করার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান, এই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।